বর্তমান সময়ে চিকিৎসা খরচ নিয়ে এবং ডাক্তারবাবুদের বিভিন্ন ভিজিট এবং ওষুধ এবং প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট, এক্স-রে রিপোর্ট, সেই রিপোর্ট, এর খপ্পরে প্রতিটা পরিবারই এখন অসুস্থ। কেউ না কেউ কম বেশি সবাই আমরা, বয়স্ক বা বাচ্চা থাকলে তারও বেশি। আর এই চিকিৎসার ব্যয়ভার এমনভাবে বাড়ছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও চিকিৎসা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি এই মুহূর্তে আমরা প্রতিটা পরিবারই জর্জরিত। এবং এর খরচ জোগাতে যে কি অবস্থা, ডাক্তারবাবুদের ফিস দিন দিন বেড়ে চলেছে। নির্দিষ্ট কোম্পানির ওষুধই আপনাকে কিনতে হবে, নির্দিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবে আপনাকে টেস্ট করাতে হবে। সমস্ত কিছু মূলে মনে হয় একটা চক্রে আমরা জড়িয়ে গেছি। কি করে, কেন এটা হচ্ছে, এখান থেকে বেরোনোর কি উপায় হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আমি আপনাদের সাথে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, চিকিৎসা খরচ এবং চিকিৎসার সিস্টেম। প্রথমেই বলি, আমাদের দেশে সরকারি কিন্তু প্রচুর হসপিটাল দেশ তথা রাজ্যে রয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে এইমস এর মতন হসপিটাল বা অন্যান্য আছে। আবার রাজ্য সরকারের অধীনে আমাদের পশ্চিমবঙ্গে যদি তাকাই, এসএসকেএমের মতন সুপার স্পেশালিটি হসপিটাল সহ বহু মেডিকেল কলেজ, এছাড়া জেলা হসপিটাল, সাব ডিভিশনে যে সমস্ত এসডি হসপিটালগুলো রয়েছে এবং ব্লক স্তরে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তারপরেও আমাকে আপনাকে কিছু হলে একবার ভাবুন তো, সরকারি হসপিটালে কতটুকু দেখানোর সুযোগ পাই। সাধারণ জ্বর ঠান্ডায় দুদিন ধরে জ্বরে ভুগছিলাম, আমাকে পাড়ার কোনো একজন হাতুড়ে ডাক্তার, যাকে আমরা কোয়াক ডাক্তার বলি, তার কাছ থেকে, অর্থাৎ প্রাইভেটে আমাকে কিন্তু কিনতে হলো। সে নয় সাধারণ বিষয় সেরে গেল। একটু কিছু সমস্যা হলে আমরা কোথায়, হসপিটালে কিন্তু সুযোগ তেমন ভাবে পাই না। সেখানে দালাল চক্র, পরিকাঠামো পরিষেবার অভাব, ডাক্তারবাবুদের ঠিক মতন পরিষেবা না দেওয়া, সেই হসপিটালে দেখালেও বাইরের থেকে আবার ওষুধ কেনা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা খরচের পাল্লায় পড়ছে। এবার আসুন প্রাইভেটে। প্রাইভেটে কি অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। একজন ডাক্তারবাবুকে দেখাতে গেলে একটা জেনারেল ফিজিশিয়ান হলেও মোটামুটি এখন তার ভিজিট 3 থেকে 500 টাকা। আর একটু ভালো রেপুটেড ডাক্তার হলে তো 700, 800, 1000, 1200 কোনো ব্যাপার না। এবং আরো যেটা ব্যাপার, আমাদের কিন্তু সেই 500 থেকে 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতেও আমাকে লাইন দিতে হচ্ছে সেখানে নাম লেখানোর জন্য বা একটা টোকেন নেওয়ার জন্য। আমি নির্দিষ্টভাবে কোনো ডাক্তারের নাম এখানে বলতে পারি না বা বলছি না, আপনারা জানেন, নিজেদের অভিজ্ঞতায় আছে। প্রথমেই বলি, এই যে টাকাটা আপনি ডাক্তারবাবুকে ভিজিট দিয়ে দিচ্ছেন, সেই টাকাটার কোনো রিসিপ্ট দিচ্ছে কোনো ডাক্তারবাবু? আমি আজ অব্দি কোনো ডাক্তারের কাছে পাইনি। ফলে রিসিপ্ট ছাড়া, হিসেব ছাড়া ক্যাশে টাকাটা নিচ্ছে। টাকাটা টোটালটাই কালো টাকা, ব্ল্যাক মানি যেটাকে বলে। যে টাকা আমি সরকারের কাছে হিসেব দেব না, ইনকাম ট্যাক্সে দেখাবো না, সেটাই আমার কালো টাকা। আমি যে টাকা বেতন পাচ্ছি সেটা আমার সাদা টাকা, অর্থাৎ আমার নির্দিষ্ট রিসিপ্ট আছে। তার বাইরে যে টাকাটাই নিচ্ছি, সেই টাকাটা আমি কোনো হিসেব যদি না দেখাই, কোনো ডাক্তারবাবুই মনে হয় না এই টাকাটা তিনি আর ইনকাম ট্যাক্সে দেখাবেন যে আমি মাসে এত টাকা রুগী দেখে পেয়েছি, কারণ তিনি এটা ক্যাশে নিচ্ছেন। টোটাল টাকাটা কিন্তু এটাও একটা কালো টাকার উৎস হচ্ছে তার কাছে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কিছু সৎ ডাক্তারবাবুরা নিশ্চয়ই থেকে থাকবেন, দুর্ভাগ্যবশত আমি এখনো সেরকম সৎ ডাক্তারবাবুর পাল্লায় পড়িনি। যাই হোক, এইবার কি হচ্ছে, সেই টাকাটার এখানে তো শেষ হচ্ছে না। এরপরে আমরা কোন চক্করে পড়ছি, ডাক্তারবাবুর কাছে যাওয়া মাত্রই প্রথমেই কতগুলো রিপোর্ট। হ্যাঁ, এখানে প্রশ্ন উঠবেই যে দাদা, রিপোর্ট না করলে ডাক্তার আপনার রোগটা ধরবে কি করে? ঠিকই তো কথা, ডায়াগনস্টিক করবে। এই রিপোর্টেও কিন্তু একটা খেলা আছে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমি লাস্ট একটা পায়ের একটা সমস্যা নিয়ে কলকাতার রানাঘাট থেকে শুরু করে কলকাতায় শেষে দেখিয়েছি। যেখানেই যাচ্ছি 2-3টে জায়গায় একটা নির্দিষ্ট তার সাথে টাই আপ করা কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে আমাকে যেতে বলছি। ওই প্যানোরামায় যে রিপোর্টটা করে আনবেন, ওই আরক্ষায় যে রিপোর্টটা করে আনবেন, নির্দিষ্ট নাম বলে দিচ্ছে। কি মনে হয় কোনো কমিশনের গল্প কি এখানে আছে? আমার কিন্তু একটা সন্দেহ হয় আছে। নির্দিষ্ট জায়গার থেকে রিপোর্ট হলে তবেই সেটা সেখানে আপনাকে যাই, একই রিপোর্ট আপনি অন্য জায়গার থেকে নিয়ে যাবেন, সেটা গ্র্যান্ট করছে না, বা ডাক্তারবাবু খুব একটা খুশি হবেন না সেখান থেকে করালে। আপনাকে নির্দিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাব থেকে রিপোর্টগুলো করাতে হচ্ছে। এবং অপ্রয়োজনীয় রিপোর্ট লেখার একটা প্রবণতা এখন তৈরি হয়েছে। একটা সাধারণ সমস্যা নিয়ে গেছেন, এই ব্লাড রিপোর্টটা করলে আপনাকে 10টা-15টা রিপোর্ট গাছ করে লিখে দিল, অমুক জায়গায় চলে যান, হয়ে যাবে। আর তাদের একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, দেখবেন, ও এটা এইভাবে ওইখানে চলে যান। বা কোথাও কোথাও এমনও দেখেছি আমি, আপনারাও দেখেছেন, সে ল্যাবের লোক বসে আছে, এজেন্ট ওখানে বসে আছে, এটা নাম লিখিয়ে নিয়ে চলে গেল। সে মানে পারলে ওখান থেকে রক্ত কালেক্ট করে নিয়েছে। টোটালটা একটা র্যাকেটের মধ্যে চলছে, সবাই এর সাথে ইনভলভ রয়েছে আমার মনে হয়।
ওই যেখানে ডাক্তারবাবু বসছেন সেই চেম্বারের লোক থেকে শুরু করে স্বয়ং ডাক্তারবাবু, এরপরে আসছে ওষুধ। বারবার সরকার বলছে কেন্দ্র রাজ্য উভয় জেনারিক ওষুধের নাম লিখতে হবে। জেনারিক ওষুধের নাম আমার যে কোম্পানি দিচ্ছে আমি কিনবো। যেমন জেনারিক ওষুধ মানে কি, আমি একটা সিলেবাস দিয়ে দিচ্ছি যে ইতিহাসে এই টপিক আছে এমন একটি বই হলেই হবে। তা না করে ডাক্তারবাবুরা যে এই কম্বিনেশনের ওষুধ আপনি কোন কোম্পানির কিনবেন কিনুন। আমার 5 নম্বর জুতো লাগবে আপনার পায়ে, বলে দিল। আপনি বাটার কিনবেন না অন্য কিছুর কোম্পানির কিনবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মেনশন করে দিচ্ছি এই কোম্পানির ওষুধ আপনাকে কিনতে হবে, ডাক্তারবাবু কোম্পানির নাম। এবং আরেকটা লেটেস্ট এখন যেটা ট্রেন্ড হয়েছে খুব মারাত্মক, যে ডাক্তারবাবু যেখানে বসছেন তার ওষুধটা, যে ওষুধ লিখছে শুধুমাত্র সেই দোকানেই পাওয়া যাচ্ছে। আপনি পাশের কোনো দোকানে খুঁজবেন বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এবং এমন কিছু ডাক্তারবাবুরা লিখছেন, আপনি অনলাইনে যে সমস্ত ওষুধ কোম্পানি যারা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন সে ওষুধগুলো আমি দেখছি অনেক ক্ষেত্রে সেখানেও পাওয়া যাচ্ছে না। কি এমন উদ্ভট ওষুধ লিখছেন, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। অর্থাৎ সেই ডাক্তারবাবু যে দোকানে বা যেখানে যেখানে চেম্বার করছেন এমন ওষুধ লিখছেন উনি, শুধুমাত্র সেই ফার্মেসিতে আপনাকে কিনতে হবে, কোনো ডিসকাউন্ট নেই, যা দিয়ে আপনাকে বোঝাবে। অথচ ডাক্তারবাবু যদি ওষুধ কোম্পানিটা নাম না লিখে শুধু সেই কম্বিনেশনটা নাম লেখে, তাহলে আপনি সাধারণ মানুষ আপনি বলতে পারেন দাদা আমরা অত কি বুঝবো, আরে বাবা এই কম্বিনেশন আছে, আপনি যে দোকানেই যাবেন দিয়ে দেবেন এই কম্বিনেশনের। এবার কিন্তু ডাক্তারবাবু আপনাকে সেই নির্দিষ্ট ব্র্যান্ড এবং এমন ব্র্যান্ড এমন নাম লিখে দিচ্ছেন সেখানেই শুধুমাত্র পাওয়া যাবে, নির্দিষ্ট দোকানের বাইরে আপনি অন্য জায়গায় খুঁজুন, বড় দোকানে যান, ছোট দোকানে যান, পাচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রেই। কি মনে হয় এটা এমনি এমনি হয়? কখনোই না। এখানেও একটা কমিশনের ব্যাপার আছে। কারা কমিশন দিচ্ছে আর কে বা কারা কমিশন খাচ্ছেন সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। কিন্তু আমি রুগী, আমার পরিবারে রুগী আছে, অসুস্থ আমরা অসহায়। ডাক্তার মানে সে তো ভগবান, মানুষের মানে সে তো আমাদের কাছে মানুষ নন, তিনি ভগবান। কিন্তু এই ভগবানের কিছু অংশ কখনো কখনো কিন্তু কি বলবো আর, দেব থেকে যেন অসুরের পর্যায়ে কসাই হয়ে যায়। সে নচিকেতার গানটা শুনেছিলাম, মানে কসাই আর ডাক্তার দুটোই যেন এখন প্রফেশন। সেই কমিশনের ব্যাপারটা এখানে চলে আসছে। এখানেই শেষ নয়, এবার এই কসাইখানার বদলে এবার চলে আসছে সরকারি হসপিটালে। ডাক্তার আপনাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? নার্সিং হোমে। কিছু হলেই ভর্তি হবে, এটা অপারেশন করতে হবে, অপারেশন দরকার অবশ্যই রুগীর, কিন্তু হসপিটালের ডাক্তার আপনাকে সাজেস্ট করছে অমুক নার্সিং হোমে করবো আমি অপারেশনটা। আপনার বাড়ির লোক অসুস্থ, আমার বাড়ির লোক অসুস্থ, সে বেঁচে উঠুক, তার সুস্থতাটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। কোথায় হচ্ছে তার চেয়ে বেশি কত তাড়াতাড়ি সুস্থ হবে এটাই চাইবো, এটাই স্বাভাবিক। আমার কিছু হলে আমার পরিবার সেটাই চাইবে, আমার পরিবারের অন্য কারোরও যদি হয় আমি সেটাই চাইবো। তখন পয়সার দিকে তাকালেও হবে না, সাধ্যের মধ্যে থেকে চেষ্টা করতে হবে। ঘটি বাটি বেঁচে মানুষ কি করছে, সরকারি হসপিটালে পরিষেবা থাকা সত্ত্বেও আমরা বাধ্য হচ্ছি কিন্তু নার্সিং হোমে অ্যাডমিশন করতে। সেই ডাক্তারবাবু যিনি সরকারি হসপিটালে বসছেন, সেখানে বেটার পরিকাঠামো থাকা সত্ত্বেও অমুক নার্সিং হোমে আপনার ট্রিটমেন্টটা হচ্ছে এবং সেখানে এক গাদা পয়সা আবার লাগছে। আরেকটা ট্রেন্ড দেখেছেন এখন আমাদের দেশ বা রাজ্যে, বিশেষ করে এটা ওয়েস্ট বেঙ্গলে শুনেছি বেশি, মানে যে কোনো বাচ্চা হওয়ার 90% এখন সার্জারি করে হচ্ছে। সিজার যাকে আমরা সাধারণ গেহ ভাষায় বলে দিই, তাই না? সার্জারি ছাড়া হচ্ছে না। নর্মাল একটি বাচ্চা হওয়ার ডেলিভারি, এটা তো নর্মাল প্রসেস মানুষের। সন্তান প্রসব করা একটি মানুষের, একটি মায়ের, এটা একটা নর্মাল প্রসেস। পৃথিবীর ঈশ্বর ভগবান আল্লাহ যাই বলি না কেন, প্রকৃতি আমাদের এভাবেই বানিয়েছেন, এটা একটা সাধারণ প্রসেস। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই চলে আসছে। কিন্তু আমাদের দেশে হঠাৎ করে কি এমন হলো, প্রত্যেকটা মায়েরকেই প্রায় এখন সার্জারি করতে হয়। ডাক্তারের কাছে গেলে তারা এমন ভাবে রুগীর পরিবারকে ভয় ভীতি করছে, আজকে ওঠে আমরা দ্বিতীয়বার সে রিস্ক নিচ্ছি না, অবশ্যই সার্জারি করতে হবে। সেখানেও একটা ব্যাপার, সব ক্ষেত্রে নর্মাল হবে এটা নয়, অবশ্যই আমি ডাক্তার নই, কিন্তু আমার কথা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক দেখছিলাম আমাদের দেশেরই অন্যান্য রাজ্যে এই সার্জারির হারটা মানে সিজারিয়ান করে যে একটা বাচ্চা হওয়ার রেটটা খুব কম পার্সেন্টেজটা, সেটা আমাদের রাজ্যে কেন এত বেশি? আমার কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আপনাদেরও কি মনে হয় এটা কি প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারে? পৃথিবীর অন্যান্য দেশে তো আরোই নেই। এটা একটা মানে একজন সন্তানের জন্ম হবে মানে তাকে নার্সিং হোমে নিতে হবে 40-50, এই ইদানিং একজন তো সে কাঞ্চন মল্লিকের শুনছিলাম 6 লাখ টাকা লেগেছে। যাই হোক সেটা আলাদা পলিটিক্যাল ব্যাপার, আমি যাচ্ছি না, কাঞ্চনের ব্যাপার স্যাপার আলাদা। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
একটা মহা সংকটের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। উল্টো দিকে সরকারি হসপিটালগুলোতে, বড় হসপিটালগুলোতে আপনি বেড পেতে যান, দালাল ছাড়া বেডই পাবেন না। সাধারণ মানুষ, রুগীরা এই হসপিটাল থেকে, আর রেফার রোগ, এই হসপিটাল থেকে আপনাকে রেফার করে দিল অমুক হসপিটালে, যেয়ে বলবে না এখানে বেড নেই। আমি সেই টিভি খুললে দেখি না রেফার রোগ, কিছুতেই সেটা সারানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? সরকারি হসপিটালে এত ডাক্তার, এত পরিকাঠামো, সুপার স্পেশালিটি, অনেক পরিকাঠামো, সরকার কিন্তু সেখানে কম দিচ্ছে না। তারপরেও কারা এটাকে শেষ করছে? এর পেছনে একটা বিরাট বড় চক্র কাজ করছে। সেটাকে কেন ভাঙা যাচ্ছে না? কেন ওষুধ ঠিক মতো পাওয়া যাচ্ছে না? কেন ডাক্তারবাবু তার ডিউটি আওয়ারে যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন, হসপিটালে টাইম দিচ্ছে না, চেম্বারে তাকে ঠিক পাওয়া যাচ্ছে? এটাই কিন্তু অহরহ ঘটছে। আর এখানেই প্রশ্ন জাগে, কিছু কিছু ডাক্তারবাবু মাঝে মধ্যে বিদেশে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কোথার থেকে কিভাবে কি হচ্ছে আমরাও তো সাধারণ মানুষ জানি না, কিন্তু কিছু মানুষের মনে কিন্তু সেই প্রশ্নটা জাগছে। সরকারিভাবে এটাকে একটা, আমার মনে হয়, শুশ্রূষা করতে গেলে প্রথমে চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা দরকার। সরকারি হসপিটালকে ঢেলে সাজানো দরকার, প্রাইভেট প্র্যাকটিসগুলোতে নিয়ন্ত্রণ আনা দরকার, ডাক্তারদের ফিস বেঁধে দেওয়া উচিত। যে কোনো ডাক্তারবাবু চাইলে 500, 700, 1000, 2000 একটা সাধারণ মানুষের ফিস নেবে, এটা করা উচিত নয়। একটা লিমিট বেঁধে দেওয়া হোক সরকারিভাবে, যে 200-300 টাকা বা 400 টাকার বেশি ফিস নেওয়া যাবে না, এবং সেই টাকাটা অনলাইন পেমেন্ট করতে হবে, রিসিপ্ট দিতে হবে, অর্থাৎ সরকারিভাবে সেটা যেন ট্যাক্সে আসে, কালো টাকা হিসেবে না হয়। এবং ওষুধ, নির্দিষ্ট কোম্পানির ওষুধের নাম লেখা বন্ধ করতে, ইমিডিয়েট জেনারিক বা কম্বিনেশনের নাম শুধুমাত্র লেখা যাবে। এবং রিপোর্টগুলো, তারও একটা নিয়ন্ত্রণ করা উচিত। এক একটা প্যাথোলজি ল্যাব এক এক রকম দাম নিচ্ছে। একটা সাধারণ রিপোর্ট এই প্যাথোলজিক্যাল ল্যাবে যাচ্ছে না, বলছে 500, বলছে 700, বলছে 800। নির্দিষ্ট একটা রেট চার্জ সরকারিভাবে সারা রাজ্যে একই হওয়া উচিত। এইগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, কালোবাজারি, দালাল চক্র যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ ভবিষ্যতে কিন্তু সত্যিই খুব অসহায় হয়ে যাব। চিকিৎসা খরচটা, আমি জানি রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আয়ুষ্মান ভারত যোজনা আছে, তারপরেও কজন মানুষের উপকার পাচ্ছে, কেন পাচ্ছে না এত ভালো ভালো স্কিমগুলো, সেটাও রিভিউ করার সময় কেন্দ্র রাজ্য উভয় সরকারকেই নিতে হবে। এটা হচ্ছে মানুষের একটা প্রাথমিক পরিষেবা, স্বাস্থ্যের অধিকার, সবার আমাদের চিকিৎসার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করা মনে হয় প্রয়োজন। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথাগুলো যদি আমার সাথে একমত হন, একটি শেয়ার করে পাশে থাকবেন।